নর্মাল কুশলাদি বিনিময় হলো, ও ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কিনা। ও আমার খোঁজ খবর নিল, এই সাধারণ কথাবার্তাই হয়েছে, বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্যবান। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা মেয়ে, আর আমার জন্য খুব ভালো একটা দিক। আসলে ও যে জায়গায় ছিল সেটা তো কারোই কাম্য না। এটা একটা পরিস্থিতির কারণে ওখানে যাওয়া। আর, শুভাকাঙ্ক্ষী হিসেবে বা এতদিনের পরিচিত কাছের মানুষ হিসেবে আমার ভালো লাগতেই পারে, কারণ ও যেখানে গিয়েছে সেটা সেটা আমরা জানি যে একটা হ্যাঁ, আমাকে বলে দেন একটু। সংশোধনাগার, হ্যাঁ, সেখানে ওর যেটা আমি শুনেছি, ওর ইন্টারভিউ দেখে আর ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে ওখানে ওর একটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ ছিল, খুব ভালো একটা মেনটেনেন্স এর মধ্যে ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছে ওখানে যাওয়ার পরে, যেটা আমি আজকে ওর লাইভে দেখলাম যে ও লাইভ করছিল, এবং লাইভের মাঝখানে যখন আসরের আজান হলো, লাইভের মাঝখানে যে নামাজ পড়ে আসলো। এর চেয়ে ভালো কিছু আসলে আর হতে পারে না, বা এর চেয়ে সুখবর আমার জন্য আর হতে পারে না। তো এই জন্য আমি খুবই খুশি হয়েছি, খুবই ভালো লাগছে আমার ওর এই পজিটিভ পরিবর্তনটা দেখে। এক একজনের লাইফস্টাইল এক এক রকম, ওর লাইফস্টাইলটা একরকম ছিল, ডিফারেন্ট ছিল। আমার মনে হয়েছিল যে ওর লাইফস্টাইলে ওর বয়স বাড়ার সাথে সাথে বা ওর পার্সোনালিটি গ্রোথের সাথে সাথে একটু পরিবর্তনের দরকার ছিল, পজিটিভ পরিবর্তনের দরকার ছিল। এবং আমি এর আগেও একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছি যে ওর হয়তো ওই গ্রুমিংটা হয়নি, পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষিকা বা সোসাইটি থেকে ওই গ্রুমিংটা হয়নি। তো সেই জন্যই আমি বলছিলাম যে ওর আসলে পজিটিভ পরিবর্তনটা দরকার ছিল। আসলে যেহেতু এটা এখনো বিচারাধীন আছে, তো মামলার ব্যাপারে আমাদেরকে কিছু না বলারই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি এই সংক্রান্ত আসলে কিছুই বলতে পারছি না। এটা মানে এটা যথাসময়ে আমার আইনজীবী বা মামলার আইনজীবী আপনাদেরকে নোটিফাই করে দিবে। এই যে বললাম যে এটা এই মুহূর্তে আমরা কিছু বলার মতো পজিশনে নেই, এটা আমাদের আইনজীবীরা যদি মনে করেন প্রকাশ করতে হবে তাহলে ওনারা করে দিবেন। আপা, আপনার মামলায় মামুন জেলে গেছে, আর আমরা জানি সাধারণত জেলে গেলে যে সব ছেলেদের চুল বড় থাকে, সেখানে চুল কাটার একটি ব্যবস্থা রয়েছে। তো আপনি মামলায় করে তাকে জেলে পাঠিয়েছেন, সেই মামলায় তার চুল কাটা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার চুল ছোট করে ফেলেছেন কেন? এরকম তো কেন হলো? আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি, যেটা আসলে আমি একেবারেই সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না। বাট ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল, এবং আমি মনে করি এখনো আছে, এবং আমি মনে করি ওরও আছে। তো ওইভাবে আসলে বলার মতো, এত বড় করে বলা, আমার আমার এই জিনিসটা আসলে এত বড় করে বলার মতো না। মামুনের জামিন হওয়ার পরে আপনি গতকালকে জেলখানা গেটে গিয়েছিলেন এবং বসেছিলেন, অপেক্ষা করেছিলেন মামুন বের হবে বা দেখা হবে, দেখা হয়নি। আজকে বের হয়েছে, দেখা হয়েছে কি? জি, আজকে কথা হয়েছে? কথা। কি কথা হয়েছে? আম, সবচেয়ে বড় কথা হলো ও আমাকে দেখে অনেক খুশি হয়েছিল, ও হাসছিল। মানে নর্মালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম, তখন হয়তো ও কাজ থেকে ফিরলে বা আমি কাজ থেকে ফিরলে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা আন্তরিক হাসতাম, বা মানে অনেকদিন পরে দেখা হলো এরকম একটা ফিলিংস। আজকে এতদিন পরে ওকে দেখে ও আমার দিকে ঠিক ওভাবেই হাসতো, আমি ওর দিকে এভাবেই হাসতাম। মামুনের সাথে আপনার দেখাটা কি দেয়ালে রেখা থেকে হয়েছে নাকি সরাসরি? না, দেয়ালে। আচ্ছা, আপনাদের ভালোবাসাটা একটু যদি ব্যাখ্যা করেন, কারণ আপনি তাকে অনেক ভালোবাসেন, সবসময় এটা বুঝাচ্ছেন। আপনি দেখেছেন তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, গেল আসলে একটু ভালোবাসাটা আসলে এইরকম ভালোবাসাটা আসলে একটু আহ মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসা কারোরই কোনো ক্ষেত্রে নেই। এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে, এটা একটা পরিস্থিতির কারণে এসেছে, যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুজনই সলভ করার জন্য। আর কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিক ভাবে সলভ করতে পারছিলাম না, এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম
যেটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি, সেই হিসেবে আইনের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই মামলা করে বা আইনি আপনি কি বলে সহায়তা নিয়ে কি আসলে ভালোবাসাকে অর্জন করতে পারবেন? আমার আসলে যখন আমার একেবারেই দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এটা কিন্তু তখনই আমি দেশের একটা আইন আছে, রাষ্ট্রের একটা আইন আছে, এটা আসলে সব মানুষের জন্যই অ্যাপ্লিকেবল। সেটা আপনি আপনার যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটা সহায়তা নিতে পারবেন। তো এটা জনগণের জন্যই আসলে ক্রিয়েট করা হয়েছে। তো আমিও যখন একেবারেই সবকিছু ট্রাই করে যখন দেখলাম যে আসলে আমি সমস্যাটা সমাধান করতে পারছি না, তখন এই আইনের দ্বারস্থ হয়েছে। আমি বিশ্বাস করি যে আমি একটা ভালো সমাধান বা বিচার পাবো। মামলার কারণে যে সে সাফার করছে, আপনার কি মনে হয় সাফার থেকে যে আপনার প্রতি আরো বেশি নির্দেশ করে হতে পারে? আহ আসলে এটা এই পরিস্থিতিটা আসলে কারোরই কাম্য না। এবং আমিও আমার ভালোবাসার মানুষকে কষ্টের মধ্যে কখনোই দেখতে চাইনি এবং চাইও না এখন পর্যন্ত। তো আহ, এটাই বলছি যে ওকে আমি কখনোই খারাপ অবস্থাতে দেখতে আগেও যেরকম চাইনি, আজকেও চাইনি। যেমন আপনারা বললেন যে ও জামিন পেয়েছে, এটা শুনে আপনি রাতের বেলায় চলে গিয়েছেন। আমি জানি যে রাতের বেলা ওকে ছাড়া হয়তো সম্ভব না বা পসিবল না, তারপরেও গিয়েছিলাম যে এই আশায় যে হয়তো ও বের হতে পারে। তো যেটা বলছি যে সিচুয়েশনটা খুব একটা ঘোলাটে একটা অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের মধ্যে। এটা থেকে আমার আর কোনো ওয়ে ছিল না। আপনি ইচ্ছে করলে তো মামলাটা তাহলে তুলে নিতে পারেন। এটা যেহেতু আমি একটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে, আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইনগতভাবে এটা ডিল করা হবে। আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছেন। প্রসেস চালিয়ে যাওয়া মানেই যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা এটা না। আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে এবং নিজেরাও আপনারা দেখেছেন যে ও সবসময়ই বলেছে আপনাদের আগের সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে ইভেন আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে। মামুন নিজেই